স্টার্ট করব। আমরা অলরেডি জানি তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত বা পাঠ পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা ক্লাস নিব তৃতীয় অধ্যায়ের অষ্টম পাঠ থেকে। আমি স্ক্রিন শেয়ারে যাব। আশা করি সবাই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ। Yes, miss. Yes, miss. আচ্ছা, খেয়াল করো, আজকে তোমাদের পাঠের বিষয় কৃষি উপকরণ থেকে বীজের বৈশিষ্ট্য, ভালো বীজের বৈশিষ্ট্য, বীজের শ্রেণীবিভাগ। পাশাপাশি বইটা তোমরা খুলে রাখবে, খাতাটাও কাছে রাখবে, কোনো ইনফরমেশন আমি বললে সেটা লিখে রাখবে, ঠিক আছে? আর আমি যখন ক্লাস করব সবাই নিজেদেরকে মিউট করে রাখো। কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করো, আমি তোমাদের কোশ্চেন শুনে অ্যান্সার দিব। ঠিক আছে, আমরা দেখি আজকের পাঠে একটা বীজ থেকে কেন বীজের গুরুত্ব, বীজটা কেন আমাদের প্রয়োজন। একটা বীজ কি করে? গাছের বংশবৃদ্ধিতে সহায়তা করে। তাই বীজের বৈশিষ্ট্যটা জানতে হবে, ভালো বীজের বৈশিষ্ট্য জানতে হবে। শুধু বীজের বৈশিষ্ট্য জানলে হবে না, ভালো বীজের বৈশিষ্ট্য জানতে হবে আর বীজের শ্রেণীবিভাগ জানতে হবে। এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে, বলতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে, সেটা হচ্ছে সাধারণভাবে বীজ সম্পর্কে বলতে পারবে, বীজ কাকে বলে, বীজ কত প্রকার, বীজের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, একটা বীজে কি কি গুণাগুণ থাকা বা বৈশিষ্ট্য থাকা দরকার, বীজের গুণাবলী জেনে ভালো বীজ শনাক্ত করতে পারবে। একটা ভালো বীজটা ভালো না খারাপ সেটা কিভাবে, কোন কোন গুণের উপর ভিত্তি করে তোমরা আইডেন্টিফাই করবে, ভালো বীজের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। আরেকটা হচ্ছে বীজের প্রকারভেদ উল্লেখ করতে পারবে, বিভিন্ন প্রকার বীজ শনাক্ত করতে পারবে, মানে কোনটা কোন ধরনের বীজ সেটা তোমরা উল্লেখ করতে পারবে। বীজের বৈশিষ্ট্য দেখো, দুইটা বীজ, একটা হচ্ছে আমের বীজ, খুব ভালোভাবে তোমরা চিনতে পারছো, আর একটা পাতার মতো দেখতেছো, এটা হচ্ছে পাথরকুচি। পাথরকুচির পাতা মাটিতে, অর্থাৎ উপযুক্ত পরিবেশ, বীজের জন্য উপযুক্ত পরিবেশে যদি আমরা রোপণ করি তাহলে সেখানে কি হবে, উপযুক্ত পরিবেশে লাগালে সেটা সেখান থেকে নতুন চারা জন্মাবে। উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যমে হলো বীজ। কি সমস্যা আব্দুল্লাহ আল তাসিন? মিস একটা কোশ্চেন ছিল। বলো, পড়া শুরুর আগেই কোশ্চেন বলো, শুনে নি তারপরে অ্যানসার। মিস পাথরকুচি বীজ, এটা থেকে কোন কোন গাছটা জন্ম হয়? আপনি চুপ থাকতে পারো না? পাথরকুচির পাতা থেকে পাথরকুচি গাছ জন্মাবে। আমের বীজ থেকে আমের গাছ যেমন জন্মায়, পাথরকুচির পাতা থেকে পাথরকুচি গাছ জন্মাবে। ঠিক আছে, ওকে। উদ্ভিদের বংশবিস্তারের মাধ্যম হলো বীজ, বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। চলো একটা আমরা ভিডিও দেখি। ভিডিওতে সাউন্ড শুনতে না পারলেও তোমরা ভিডিওটা দেখলেই অনেকটা বুঝতে পারবা যে একটা বীজ কিভাবে মানে তৈরি হয়। দেখতে পাচ্ছ? তোমরা ভিডিও দেখতে পাচ্ছ? Yes, miss. Miss. Yes, miss. Yes, miss. কথাটা আটকে আসতেছে। অর্থাৎ একটা বীজ যে উদ্ভিদের বংশ, উদ্ভিদটা যে বংশবৃদ্ধি হবে, যে বললাম বীজটাই হচ্ছে উদ্ভিদের বংশ, এবং বীজ থেকে নতুন উদ্ভিদের কিভাবে নতুন উদ্ভিদ জন্মায় সেটা হচ্ছে বীজের মাধ্যমে যে জন্মায়, সেটাই তোমার এখানে দেখানো হয়েছে। সাধারণভাবে বীজ বলতে উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এই বীজটা তৈরি হবে
101 কিচ্ছু শোনা যাচ্ছে। এটা দেখে বুঝতে পারলা যে কিভাবে বীজ উৎপাদন হয়? একটা বীজের জি মিস। হ্যাঁ মিস। খুব সুন্দরভাবে জি কিন্তু মিস, বুঝতে পারছি। হ্যাঁ নিষিক্ত হবে, পরিপক্ক ডিম্বকে পরিণত ফল উৎপাদন হবে, ফলের চারিদিকে বৃতি পড়ে যাবে, ফলের ভিতরেই সাধারণত আমরা বীজ পেয়ে থাকি। আরেকটা বীজ উৎপাদন আমরা বলে থাকি, এই ধরনের বীজ হচ্ছে যেমন ধানের বীজ, গমের বীজ, পাটের বীজ, এগুলোকে সত্যিকারের বীজও বলা হয়। আরেকটা আছে ব্যাপকভাবে বীজ বলতে উদ্ভিদের যে কোনো জীবন্ত অংশ যা পরবর্তীতে বংশবিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ওই যে পাথরকুচির পাতা, এটা তো একটা জীবন্ত অংশ, পাতা, তাই না? পাতাটা যখন মাটিতে লাগানো হচ্ছে তখন এখান থেকে উদ্ভিদ জন্মাচ্ছে। তো এই জীবন্ত অংশ অথবা কাণ্ড, আখের কাণ্ড। আরেকটা হতে পারে আখের কাণ্ড ছাড়াও তোমার মনে করো যে গোলালু, গোলালুতে স্প্রাউট বের হয়, গোলালু থেকেও এরকম গোলালুর যে রাইজোম বা কন্দ সেটা থেকেও হতে পারে। আমরা দেখি আরেকটা ভিডিও এই ধরনের। নড মানে কি? নড মানে হচ্ছে জয়েন্ট, যেটা নট মানে হচ্ছে যে আমাদের আখের কাণ্ডগুলো আছে না, তার জয়েন্ট গুলো, এটাকে নট বলা হচ্ছে। আর নডে থাকে বাড, বাড মানে কুড়ি। এই কুড়িটা কি হয়, গাছ আকারে মাটিতে লাগালে, উপযুক্ত পরিবেশে আলো বাতাস পানি পেলে মাটিতে, তখন সেটা বড় হয়ে আবার নতুন গাছ হয়, এইটাই বলা হয়েছে। অর্থাৎ তাহলে দেখো এটাই বীজ, এটাও এক ধরনের বীজ। কিন্তু এটা কি ওই যে পরাগায়নের মাধ্যমে তৈরি হয়েছে? না, এটা হচ্ছে উদ্ভিদের একটা অংশ যেটা বীজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট হচ্ছে যেমন ধানের বীজ, মিষ্টি আলুর লতা, এই লতা যেগুলো লতানো গাছগুলো আবার কেটে তুমি লাগাই দিলে হবে। আখের কাণ্ড, পাথরকুচির পাতা, আলুর কন্দ, পেঁয়াজের বাল, এগুলো হচ্ছে তোমার সবই হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজের মধ্যে পড়ে। এগুলো বীজে উদ্ভিদের যে কোনো অংশ। ধানের বীজও কিন্তু একটা অংশ, তাই না? এটা হচ্ছে লতা, এটা কাণ্ড, এটা হচ্ছে একটা উদ্ভিদের অংশ, বীজও কিন্তু একটা অংশ। এবার আসছি ভালো বীজের বৈশিষ্ট্য। তোমাদের পার্ট 9 দেখো ভালো বীজের বৈশিষ্ট্য। বীজ ভালো বা খারাপ, এই প্রথম ছবির বাম সাইডে দেখো ধান বীজটা ভালো, ডানের ছবিটাতে পোকা খাওয়া। অর্থাৎ এই বীজটা যদি আমি বপন করি তাহলে চারা পাবো না, ভালো চারা পাবো না, বা চারাই উৎপাদন হবে না। একইভাবে আমের বীজেও একটা ভালো একটা খারাপ, এটাতেও পোকা খাওয়া। এই দুইটার কোনোটা থেকেই তোমার কি হবে না, চারা উৎপাদন হবে না। তাই আমার অবশ্যই বীজটা ভালো নিতে বাছাই করতে হবে। কি কোন কোন গুণের উপর আমি বীজ বাছাই করব? বীজের মধ্যে কোনো আনফিল গ্রেন বা চিটা, যেটার মধ্যে ভিতরে কোনো দানা নাই। ধানের ক্ষেত্রে যে আমরা খুব ভালো মতো বুঝতে পারি, ভিতরে ধানের খোসার ভিতরে যদি চাল থাকে সেটা বীজটা ভালো, চাল না থাকলে দানা নাই, এটাকে চিটা বলে। অথবা খড়কুটা, ময়লা আবর্জনা, এটা যদি না থাকে তাহলে বুঝবো যে বীজটি ভালো। আর এটা থাকলে বীজটা কি বিশুদ্ধ না। বীজের বিশুদ্ধতা, কাঙ্ক্ষিত ফসলের বীজের সাথে অন্য ফসলের বীজ, যেমন আমি ধান বীজের সাথে গম বীজ যদি থাকে,
তারপর হচ্ছে আগাছার বীজ, কাকর মানে ছোট নুড়ি পাথর টাইপের বা ইটের গুঁড়া যদি থাকে প্রভৃতি মিশ্রিত থাকলে সেদিকে খেয়াল রাখতে হবে, এতে বীজের বিশুদ্ধতা নষ্ট হবে। অর্থাৎ আমি 1 কেজি ওজন হলে বীজের, সেখানে বীজের ওজনে 1 কেজিতে আমার এই সবের কারণে বীজের ওজন কমে যাবে। এরপর আসছে জাতের বিশুদ্ধতা। আমি জানি ধান বীজ আমি চাচ্ছি এবং একটা নির্দিষ্ট জাত নাইজার শাইল লাগাতে চাচ্ছি, বাট নাইজার শাইল বীজের সাথে যদি বিনা শাইল বীজ মিশ্রিত থাকে তাহলে 2টি জাত হয়ে গেল, সুতরাং এখানে জাতের বিশুদ্ধতা রক্ষা হচ্ছে না। তাই কোন বীজের নমুনায় একই ফসলের অন্য জাতের বীজ থাকলে বীজের জাতের বিশুদ্ধতা নষ্ট হবে, যেমন নাইজার শাইল ধানের বীজের সাথে বিনা শাইল ধানের বীজ। এটা সাধারণত কন্ট্রোল পরিবেশে কি করা যায়, তোমার নিয়ন্ত্রিত পরিবেশে বীজ উৎপাদন বা প্রক্রিয়াজাত করলে জাত বিশুদ্ধতা বজায় থাকে। এরপর আসছে গজানোর ক্ষমতা। আমরা জানি অঙ্কুরোদ্গম ক্ষমতা, গজানোর ক্ষমতা হচ্ছে যে আমি এই বিষয়টিকে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বলা হয়। আমি যদি বীজ কতগুলো লাগালাম, কতগুলো চারা উৎপাদন হলো, সেইটাকে বলা হচ্ছে গজানোর ক্ষমতা। সাধারণত 100টি বীজের মধ্যে কয়টি বীজ জন্মাচ্ছে, এটাই পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। কোনো বীজের নমুনায় কতটি বীজ অঙ্কুরিত হবে সেই হিসাব থেকে বীজের ভালো মন্দ গুণ বিচার করা হয়। কমপক্ষে 80% গজানোর হার সম্পন্ন বীজকে উত্তম বীজ বলা হয়। মিনিমাম কতটুকু হতে হবে? 80%। তোমাদের সেকেন্ড পার্ট সেকেন্ড চ্যাপ্টারে ছিল কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে আবার কে? ক্লাস চলার মাঝামাঝিতে তুমি জয়েন করতেছো এতক্ষণ পরে। আচ্ছা, বীজের জীবনী শক্তি। আসসালামু আলাইকুম মিস। এখন আবার কে জয়েন করলো? আচ্ছা, এখন ক্লাসে মনোযোগ দাও। বীজের জীবনী শক্তির তেজ, আচ্ছা বীজটা কত দ্রুত বেড়ে উঠছে বা প্রতিকূল পরিবেশে বীজটা বেড়ে উঠতে পারছে কিনা, বা এইটার রোগবালাই। বাকিরা একটু নিজেদেরকে মিউট করো, আমি ক্লাস নেওয়ার সময় মিউট করে রাখো সবাই। বইয়ের কয় নাম্বার পেজ? আমি এখন আর বলতে পারবো না, পরে জয়েন করেছো। বীজের জীবনী শক্তির তেজ হচ্ছে তোমার বীজটা কত দ্রুত বেড়ে উঠছে বা প্রতিকূল পরিবেশে কিভাবে বেড়ে উঠছে, এটাই। এটা দিয়ে নমুনা বীজের চারা যদি সতেজ, সজীব এবং স্বাস্থ্যবান হয় এবং প্রতিকূল পরিবেশে তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে তবে সেই বীজকে তেজস্বী বীজ বা বীজের তেজ বলা হয়, ভিগর যেটাকে বলা হয়। এরপর আসছে বীজের আর্দ্রতা। আমি যে বীজটা সংরক্ষণ করব, আসিফ আব্দুল্লাহ, না কন্ট্রোল ইওর স্ক্রিন। আসিফ আব্দুল্লাহ কে? 10 মিনিট দিকে ওই পাশে। আমি চিনি ওকে। আচ্ছা, বীজের আর্দ্রতা হচ্ছে সিলমি কে? সিলমি, তোমাদের এখানে একজন নাম আছে সিলমি নামে, কে? সিলমি কে? না, এখন চলে গেল আবার। কেউ একজন, অন্য একজন কেউ। সিলমি কে? হ্যান্ড রেজ করেছো? সিলমি কে? মিস আমি লিখছি আমি। চ্যাটের অপশন, সিলমি, চ্যাটের অপশনে আমি লিখেছি। यस मिस চ্যাটের অপশনে আমি লিখি। আচ্ছা, এইটা যে লিখেছো সে এই নাম কেন? তোমার নাম কি? মিস ওর নাম সিলমি। আমার নাম। তাহলে তুমি পাশে কলেজ রোল সহ লিখবে, কারণ এই নামটা তোমাদের খাতায় বা ইয়াতে থাকলে আমরা বুঝতে পারবো না। তোমরা কলেজ রোল সহ লিখবে, ওকে? আচ্ছা, বুঝে পাচ্ছি। বীজের আর্দ্রতা
আর্দ্রতা হচ্ছে আমার বীজটা ভালো আছে না খারাপ আছে সেটা জানার জন্য বীজের আর্দ্রতা পরীক্ষা করতে হবে। এই আর্দ্রতা যদি বীজে না থাকে তাহলে বীজটা কিন্তু বীজের ভিতরে যে ভ্রূণটা আছে যেটা থেকে চারা গজাবে সেটা মরে যাবে, আবার বেশি থাকলে পচে নষ্ট হয়ে যেতে পারে। তাই একটা নির্দিষ্ট আর্দ্রতা বীজের মধ্যে রাখতে হয়। বীজের আর্দ্রতা বীজকে বাঁচিয়ে রাখে, তাই দানা শস্যের ক্ষেত্রে 8 থেকে 10% রাখা উত্তম। বীজের বর্ণ, ভালো বীজ এবং খারাপ বীজ। বীজ প্রথমেই চেনার উপায় হচ্ছে বীজের বর্ণ দেখে। যদি বর্ণটা স্বাভাবিক উজ্জ্বল থাকে তাহলে বোঝা যাবে যে এটা ভালো বীজ। এটা এবং এটাই প্রথম লক্ষণ যেটা দেখে আমরা বীজকে আইডেন্টিফাই করতে পারবো এটা ভালো না খারাপ। পরবর্তীগুলো আমরা পরীক্ষার মাধ্যমে। এরপর আসছে পাঠ 10, বীজের শ্রেণী বিভাগ। ব্যবহারের ভিত্তিতে বীজ দুই প্রকার, উদ্ভিদতাত্ত্বিক বীজ আর কৃষিতাত্ত্বিক বীজ। প্রথমে যে আমি দেখাইছিলাম পরাগায়নের মাধ্যমে যে বীজ উৎপাদন হয় সেটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। সেই বীজগুলো হচ্ছে ধান, পাটের বীজ, গমের বীজ। তাহমিদ প্রশ্ন করো। সিলমি প্রশ্ন করো। 15235 প্রশ্ন কি বলো? নো মিস নাই, আমি ভুলে রেশন করছি। হ্যাঁ, ভুলে করবে না, কারণ আমাকে ওইটার সাথে সাথে অ্যান্সার দিতে হচ্ছে। ক্লাসটা শেষ করতে দাও, নাহলে হঠাৎ করে দেখা যাবে আর অল্প সময় আছে বন্ধ হয়ে যাবে। মিসের কথা কেটে কেটে আসছে, নেটের প্রবলেম হতে পারে। অল্প অল্প উদ্ভিদতাত্ত্বিক বীজ এটা হচ্ছে তোমার যে বললাম যে প্রথম পরাগায়নের মাধ্যমে, পরাগায়ন এবং নিষিক্তকরণের মাধ্যমে যে বীজটা উৎপাদন হয় সেটাকে উদ্ভিদতাত্ত্বিক বীজ বলে। এরপর আসছে কৃষিতাত্ত্বিক বীজ। এই যে বীজের উদ্ভিদের যে কোনো অংশ। মিস কিছুক্ষণ আগে আপনি দেখাইলেন যে ওই যে মানে আখের অংশ বিশেষ কেটে মাটির নিচে যখন দিল তখন তার থেকে গাছ হলো। তো পাটও কি এভাবে হয়? না, পাটের হবে না। পাটের যেহেতু উদ্ভিদতাত্ত্বিক বীজ, বীজটা লাগাতে হয় পাটের ক্ষেত্রে। পাটের বীজ লাগাবে, যেটা বীজ দেখালাম আগের স্লাইডে আমি, যে পাটের বীজ আর উদ্ভিদের অঙ্গ যেটাকে বলছি আমরা সেটা কৃষিতাত্ত্বিক বীজ, যেটা উদ্ভিদের অঙ্গ লাগানো হয়, যেমন কাণ্ড, পাতা, মূল, এইসব। যেমন দেখো পাতা হতে পাথরকুচি, কন্দ হতে হলুদ, আদা এবং হলুদ, মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড, এইসব হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ, যেটা উদ্ভিদের অঙ্গ ব্যবহার করে নতুন একটা উদ্ভিদে জন্মানো হয়। এবার বীজ আবরণের উপর ভিত্তি করে বীজ দুই প্রকার। বীজের উপরে একটা আবরণ থাকে, তাই না? ধান বীজের উপরে আবরণ আছে, গম বীজের উপরে আছে, বা ভুট্টা বীজের উপরে আছে আবরণ। আবৃত বীজ, এসব বীজের আবরণ থাকে, বীজতক বা ভুট্টা আবরণ। বীজের উপরে তো নাই, ভুট্টা বীজের উপর তো নাই। আচ্ছা আমি দেখাই। বীজতক আবরণ, বীজতক বা আবরণ, যেমন ধান বীজ, সরিষার বীজ, এইগুলোর উপরে একটা আলাদা আবরণ থাকে। এসব বীজের আবরণ থাকে। আবরণবিহীন বীজ, এটার আবরণ থাকে না, যেমন সাইকাস, পাইন, উপরেরটা সাইকাস, নিচেরটা পাইন। পাইন গাছের ফল। বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে একবীজপত্রী, এইটা হচ্ছে গম, ধান, ভুট্টা, একবীজপত্রী, অর্থাৎ একটি মাত্র বীজপত্র থাকে। আর দ্বিবীজপত্রী, বীজটাকে দুইটা ভাগে যে ভাগ করা যায়, সেটা দুইটা ভাগ বলতে তোমার দুইটা সুন্দরভাবে আলাদা হয়ে যায়। যেমন আমরা ছোলার ক্ষেত্রে খুব সুন্দরভাবে বুঝতে পারি, ঠিক আছে? এই যে ছোলা বীজটার ক্ষেত্রে আমরা কি হয়, খুব সুন্দরভাবে কি পানিতে ভিজালে তারপর দেখা যায় না যে এটা আবরণটা খুলে ফেললে দুইটা ভাগে ভাগ হয়ে যায়? দেখেছো কখনো?
কেউ একজন কথা বলো। Yes, miss. হ্যাঁ, Yes, তার miss. মানে এটা হচ্ছে দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রীর কারণে এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। আমবীজের এই যে উপরের শক্ত অংশ, এই শক্ত অংশটা যদি আমরা সরাই ফেলি, তারপরে ভিতরে যে বীজটা আছে ভ্রূণ থেকে দুইটা অংশে ভাগ, ভ্রূণটা আলাদা হয়ে যায়, দুইটা অংশে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিবীজপত্রী। কিন্তু ধান, গম, ভুট্টার ক্ষেত্রে এটা সম্ভব না। এবং এই যে দেখো দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এই যে বীজপত্র দুইটা, এই যে দুই সাইডে, এই যে একটা বীজপত্র আর এই যে একটা বীজপত্র, দুইটা দুই সাইডে বীজপত্র দিয়ে গাছটা বেড়ে উঠছে। এক বীজপত্রের ক্ষেত্রে এই যে একটাই বীজপত্র এবং দিয়ে গাছটা বেড়ে উঠছে। এবং এখানের মূলটা গুচ্ছ মূল ওপরে থাকে, আর এখানের মূলটা একটা প্রধান মূল মাটির গভীরে চলে যায়। এটা দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হয়ে থাকে। দ্বিবীজপত্রীতে দুইটি বীজপত্র থাকে। আরেকটা আছে বহুবীজপত্রী। যেমন বহুবীজপত্রী দুইয়ের অধিক বীজপত্র থাকবে। এটা কিসে? এটা পাইন গাছে যেমন দুইয়ের অধিক বীজপত্র আমরা দেখে থাকি। এবার তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন দেখো। উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম কি? বীজ। উদ্গম বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতার হার কত? 80-90 থেকে 90%। 90%। দানা শস্যের বীজের আর্দ্রতা কত রাখা উত্তম? 8 থেকে 10%। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন। বীজপত্রের সংখ্যার ভিত্তিতে বীজকে কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে। আচ্ছা, কি কি ভাগ? একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী। বীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী। ওকে, এবার তোমাদের একটা বাড়ির কাজ। ও মাই গড, মিস বাড়ির কাজটা একবার বলবেন। এই যে লিখে দিয়েছি, স্ক্রিনে দেখো। ভালো ফসল পেতে হলে চাই ভালো বীজ, উক্তিটি ব্যাখ্যা করো। মিস হ্যাঁ বাবা, লাস্ট ক্লাসে কি আপনি কোনো বাড়ির কাজ দিয়েছিলেন? আমার ক্লাস তোমাদের সাথে কয়টা হলো অনলাইনে? মিস 2টা। আজকে প্রথম ক্লাস। মিস আজকেই প্রথম। মিস এটা কয় মার্কের কোশ্চেন? এটা 4 মার্কের কোশ্চেন বাবা। হ্যাঁ, না বাবা আসেনি, বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে। এটা 4 মার্কের কোশ্চেন। মিস উদ্দীপক ছাড়া লিখবো কিভাবে? এটা উদ্দীপক ছাড়াই লেখা যায় 4 মার্কের কোশ্চেনটা। এটা উদ্দীপক ছাড়াও অনেক সময় লেখা যায়। কোনো একটা উক্তি ব্যাখ্যা করো, এটা উদ্দীপক ছাড়া লেখা যায়। উদ্দীপকে হয়তো বীজ সম্পর্কে দেওয়া থাকলো, লাস্টের কোশ্চেনে হয়তো যে হ্যাঁ ভালো কৃষিবিদ বা কৃষি কর্মকর্তা একটি উঠোন বৈঠকে এসে কৃষকদেরকে ভালো বীজ সম্পর্কে ব্যাখ্যা দিলেন এবং তিনি এটাও বললেন যে ভালো ফসল পেতে হলে চাই ভালো বীজ। এই কথাটা যদি তোমার উদ্দীপকে থাকতে পারে, তখন লিখে দিতে লাস্টের কোশ্চেনে যে ভালো ফসল পেতে হলে চাই ভালো বীজ, উক্তিটি ব্যাখ্যা করো। ঠিক আছে? বা কৃষি কর্মকর্তার উক্তিটি ব্যাখ্যা করো। তা আমি কৃষি কর্মকর্তার উদ্দীপক না দিয়ে আমি সরাসরি এরকম কোশ্চেন তো বলো। এরকম কোশ্চেন তো এসেছে কোশ্চেনে। হ্যাঁ, কোশ্চেন আসবে তো, এই জন্যই তো বলছি। কোশ্চেনে মানে কোন কোশ্চেনে বাবা? সিকিউ। ইয়েস মিস, সিকিউ। সেকেন্ড সিটি। এই কোশ্চেন তো আর যায় না, হয় নাই। এই কোশ্চেন কি আর হয়েছে? এরকমই হয়েছে। আচ্ছা, সেকেন্ড সিটি হয়েছে সেকেন্ড চ্যাপ্টার থেকে। সেকেন্ড সিটির কোশ্চেন যেটা সেকেন্ড চ্যাপ্টার, একই কিন্তু তোমাদের ওই বিষয় এবং এখানকার বিষয়টা কিন্তু একই, তাই না? ভালো ফসল, ভালো বীজের গুণাবলী তোমরা সেকেন্ড চ্যাপ্টারেও পড়াইছি, আমি বুঝাই দিয়েছি। এটাও পড়ায়। এখন আবার তোমাদেরকে, আগেরটা হচ্ছে তোমাদেরকে জাস্ট খালি কিছু লিখে একটা রিপোর্ট টু প্রিন্সিপাল অ্যান্সার দিয়েছিলাম, আর এখন তোমাদেরকে দেখায় দিলাম
আশা করি তোমাদের এখন আর বুঝতে অসুবিধা হবে না। মিসের কথা কেটে কেটে আসছে। আচ্ছা আমি শেয়ারটা স্টপ করলাম।